ভারতের রাজনীতির মঞ্চে নরেন্দ্র মোদী দীর্ঘদিন ধরে ছিলেন একচ্ছত্র আধিপত্যের প্রতীক। পরপর দুটি লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে যেন নিজেকে অপ্রতিরোধ্য নেতা হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন মোদী। তবে সময়ের স্রোতে সেই দৃশ্যপট বদলে যেতে শুরু করেছে। একের পর এক কৌশলগত সিদ্ধান্তের ভুল নড়বড়ে করে দিয়েছে তার দলের ভিত। প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের টানাপোড়েন আর বৈরিতা সৃষ্টি করে ভারতকে যেন এক নিঃসঙ্গ দ্বীপে পরিণত করেছে মোদী সরকার। রাজনীতি, অর্থনীতি কিংবা ভৌগোলিক নিরাপত্তা, প্রতিটি ক্ষেত্রেই ব্যর্থতার ছাপ স্পষ্ট। আর তাই এবার নিজের দেশের জনগণের তীব্র রোষের মুখোমুখি হচ্ছেন মোদী। তবে কি মোদীর দীর্ঘদিনের শক্তিশালী সাম্রাজ্য ফাটল ধরতে শুরু করেছে? 10 বছর আগে নরেন্দ্র মোদী যখন প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন, তখন প্রতিবেশী সবগুলো দেশের রাষ্ট্রপ্রধানদের দিল্লিতে আসার আমন্ত্রণ জানিয়ে বিশ্বমঞ্চে সাড়া ফেলে দিয়েছিলেন। এমনকি আমন্ত্রণ পেয়েছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও। মোদী সরকার সেই প্রথম দিন থেকে বরাবর বলে এসেছে, তাদের পররাষ্ট্র নীতিতে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে প্রতিবেশীরা। এই নীতিরই পোশাকি নামকরণ করা হয়েছিল নেইবারহুড ফার্স্ট, বা প্রতিবেশীরা সবার আগে। দিল্লিতে সরকারের মন্ত্রী বা নীতি নির্ধারকরা গত এক দশকে বারবার বলে এসেছেন, নরেন্দ্র মোদীর পররাষ্ট্রনীতির মূল স্তম্ভ এটাই। এমনকি মোদী সরকার বলেছিল, তার পররাষ্ট্র নীতিতে ইউরোপ আমেরিকার আগে দক্ষিণ এশিয়ায় ঘরের কাছের দেশগুলো বেশি গুরুত্ব পাবে। কিন্তু সময়ের প্রবাহে মোদীর কথার সাথে কাজের মিল খুব বেশি ঘটেনি, বরং পশ্চিমা দেশের প্রতি মোহ আর চীনের বাড়তে থাকা প্রভাব ঠেকাতে ব্যস্ত থেকেছে দিল্লি। সেই সাথে নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ সহ সব প্রতিবেশী দেশগুলোর সাথে তৈরি হয়েছে শত্রুতা। এর প্রধান কারণ হলো নরেন্দ্র মোদীর প্রতিবেশী দেশগুলোতে আধিপত্য বিস্তারের আকাঙ্ক্ষা। অখণ্ড ভারত তৈরির ইচ্ছে নিয়ে ক্ষমতায় বসেছিল নরেন্দ্র মোদী। একজন কট্টর হিন্দুত্ববাদী সরকার হওয়ায় হিন্দুদেরকে খুশি করার জন্যই এই পদক্ষেপ নিয়েছিল মোদী। কিন্তু সেই আশা অধরায় থেকে গিয়েছে। প্রতিবেশী দেশগুলোর সাথে ধীরে ধীরে ভারতের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। প্রতিবেশী সবগুলো দেশ মুখ ফিরিয়ে নিলেও ভারতের পরম বন্ধু হিসেবে এতদিন পাশে ছিল বাংলাদেশ। তবে পাশার দান উল্টে যায় শেখ হাসিনার পতনের পর। বাংলাদেশে বছরের পর বছর একচেটিয়া ব্যবসা করেছে ভারত, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর ওলট পালট হয়ে গিয়েছে সবকিছু। যে বাংলাদেশকে মোদী সরকার দুর্বল প্রতিবেশী ভেবে বিভিন্নভাবে চাপে রাখতে চেয়েছিল, সেই বাংলাদেশ এখন মোদীর চালগুলোকেই পাল্টা ফাঁদে ফেলছে। বাংলাদেশের সঙ্গে সুসম্পর্কের ঘাটতির কারণে ভারতের অর্থনীতিতে প্রায় $40 বিলিয়ন ক্ষতি হয়েছে। হাসিনা সরকারের আমলে ভারত থেকে বাংলাদেশে অনেক পণ্য আমদানি হতো, যা ভারতকে বছরে কোটি কোটি ডলার আয় এনে দিত। এবার সেই আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এতে ভারতীয় বাজারে লেগেছে বড়সড় ধাক্কা। ব্যবসায়ীরা প্রকাশ্যেই ক্ষোভ জানিয়েছেন মোদী সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে। 5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে অজুহাত দেখিয়ে ভারত বাংলাদেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দেয়। এর প্রভাব পড়ে কলকাতা সহ ভারতের প্রধান শহরগুলোই। হোটেল, মোটেল, হাসপাতাল সবই যেন পর্যটক শূন্য মরুভূমি। বাংলাদেশি পর্যটক ও চিকিৎসা সেবা গ্রহণকারীরা না থাকায় কলকাতা, দিল্লি, চেন্নাইয়ের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো মারাত্মক ক্ষতির মুখে। তাই পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ এবার নেমেছে মোদী বিরোধী আন্দোলনে। শুধু তাই নয়, সীমান্ত এলাকায় ছোট বড় অনেক ব্যবসা প্রতিষ্ঠানও মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। ভারতের অর্থনৈতিক সংকটের এই প্রভাব দেশটির রাজনীতিতেও চাপ সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর এর প্রভাব স্পষ্ট। ভারতের বিভিন্ন রাজ্যে এ বিষয়ে ব্যাপক আলোচনা চলছে। মিডিয়ায় বাংলাদেশের প্রসঙ্গ টেনে বেসামাল কথাবার্তা বলার প্রবণতাও লক্ষ্য করা যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, সুসম্পর্ক বজায় না রাখার খেসারত দিতে হচ্ছে মোদীকে। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও পর্যটন খাতের সম্পর্ক পুনর্স্থাপন না করলে ভারতের অর্থনীতির উপর দীর্ঘমেয়াদে আরও বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। শুধু অর্থনীতি নয়, ভৌগোলিক নিরাপত্তায়ও প্রভাব ফেলেছে মোদীর কূটনৈতিক কৌশল। মোদীর আদেশে বাংলাদেশের সীমান্তে বারবার হেনেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। তবে এতে পিছিয়ে থেকেই সীমান্তে বিজিবি এবং সাধারণ মানুষের শক্ত অবস্থানে পিছু হটতে বাধ্য হয়েছিল বিএসএফ। তবে মোদীর এই ভুলে প্রভাব পড়েছে ভারতের 7 সিস্টার্সে। মোদীর ভুলে অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয় মূল ভারত থেকে আলাদা হওয়ার পথে। সীমান্তে বিএসএফ ও বিজেপির সংঘর্ষ 7 সিস্টার্সে ক্ষোভের আগুন এবং দেশভাগের আতঙ্ক নতুন করে উস্কে দিয়েছে মোদীর বিরোধী আন্দোলন। মোদী হটাও, দেশ বাঁচাও স্লোগানে মোদীর আন্দোলন তীব্র আকার ধারণ করেছে ভারতে। মোদী তার শেষ ধাক্কাটা খেয়েছে পাকিস্তানের সাথে যুদ্ধে জড়িয়ে।
মোদী সরকারের সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্ত আসে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ভারত পাকিস্তানের যুদ্ধ বা সংঘাত নতুন কিছু নয়। এর আগের বড় যুদ্ধ হয়েছিল 1965 সালে, যা 17 দিন স্থায়ী ছিল। আসল যুদ্ধ শেষ হলেও এ দুই দেশের ঠান্ডা যুদ্ধ ও বাগ বিতণ্ডা বছরের পর বছর চলতেই থাকে। এই যুদ্ধ হয়েছিল কাশ্মীরের হামলাকে কেন্দ্র করে, কিন্তু নরেন্দ্র মোদীর জন্য এটি ছিল হিন্দু প্রাইড রক্ষার যুদ্ধ। তাই এর নামও দেওয়া হয়েছিল অপারেশন সিন্দুর। শুরু হয়েছিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলাকে নিয়ে ভারত ও পাকিস্তানের নেতাদের বাক যুদ্ধ দিয়ে, এই কথার যুদ্ধ দিয়ে ব্যাপারটা চাপা দেওয়া যেত। কিন্তু মোদীর উপর পাকিস্তানের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো থেকে চরম চাপ শুরু হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উগ্র হিন্দু জাতীয়তাবাদী আদর্শ সামনে রেখে রাজনীতি করেন এবং হিন্দু ভোটারদের কড়া সমর্থন নিয়ে বারবার বসেন ক্ষমতার মসনদে। কাশ্মীরের এই হামলার জবাব না দিলে তার ভোট ব্যাংকে ধস নামত। তাই তিনি জেনারেলদের নির্দেশ দিলেন যুদ্ধের প্রস্তুতি নিতে। মোদ্দা কথা, পাকিস্তানকে শাস্তি দিয়ে মোদীর হিন্দু প্রাইড ও হিন্দু ভোট ব্যাংক টিকিয়ে রাখা ছিল এই যুদ্ধের প্রধান উদ্দেশ্য। কিন্তু যুদ্ধটা মোদী যেরকম চেয়েছিল সেরকম হয়নি। যুদ্ধের শুরুতেই আধা ঘন্টার মধ্যেই ভারত পাকিস্তানের অভ্যন্তর কয়েকটা কাশ্মীরি ট্রেনিং ক্যাম্প ধ্বংস করে। পাকিস্তান যদি চুপচাপ প্রাথমিক হামলা হজম করে নিত, তাহলে যুদ্ধটা হয়তো তখনই থেমে যেত। আর মোদী তার লোকদের অপারেশন সিঁদুরের সাফল্য দেখিয়ে হিন্দু প্রাইড পুনরুদ্ধার করতে পারতেন। কিন্তু পাকিস্তান পুরো খেলাটা পাল্টে দেয়। যুদ্ধের প্রাথমিক ধাপে ভারত কিছু সাফল্য পেলেও পাকিস্তান পাল্টা আঘাতে ভারতকে বড় খেসারত দিতে হয়েছে। যুদ্ধ থেমে যাওয়ার পরেই শুরু হয়েছে জয় পরাজয়ের হিসাব। তবে আন্তর্জাতিক মহলের ধারণা এক্ষেত্রে বেশি ক্ষতি হয় ভারতেরই। একদিকে যেমন নিজেদের সামরিক শক্তি হারিয়েছে ভারত, অন্যদিকে তেমনি বহির্বিশ্বের কাছে হারিয়েছে দেশের ভাবমূর্তি। মোদীর একটি হঠকারী সিদ্ধান্তে প্রাণ গিয়েছে দেশের অনেক মানুষের। তাই মোদীকেই সবকিছুর জন্য দায়ী করছে ভারতের সাধারণ জনগণ। বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মীরা চুপ করে বসে নেই। ভারতীয় বিরোধী দল যুদ্ধের সময় চুপচাপ থেকে সমর্থন জানিয়ে আসছিল, কিন্তু এখন তারা প্রশ্ন তুলছে মোদীর সিদ্ধান্তে যুদ্ধে জড়িয়ে ভারত কি পেল। যেভাবে ভারতীয় হামলার জবাব দিয়েছে তাতে পাকিস্তান এই যুদ্ধ থেকে ভারতের চেয়েও বেশি সমীহ আদায় করে নিয়েছে, এমন প্রশ্নে টনক নড়ছে মোদীর সমর্থক গোষ্ঠীরও। এমনিতেই এখন মোদীর দলের লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা নেই। বিজেপি বিহারের নীতিশ কুমারের জনতা পার্টির সঙ্গে কোয়ালিশন করে সরকার বাঁচিয়ে রেখেছে নরেন্দ্র মোদী। গত নির্বাচনে মোদীর দল অনেক আসন হারিয়েছিল। এবার এই যুদ্ধের পর মোদীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে। যুদ্ধের লাভ ক্ষতি আর মোদীর নেতৃত্ব নিয়ে বিরোধী দল, এমনকি হিন্দুত্ববাদী দলগুলো থেকেও যে প্রশ্ন আসছে। যে মোদী একসময় নতুন ভারতের স্বপ্ন দেখিয়েছিলেন, সেই মোদী আজ জনগণের রোষ, কূটনৈতিক বিপর্যয় এবং অর্থনৈতিক ক্ষয়ক্ষতির মুখে এক গভীর রাজনৈতিক সংকটে পড়েছে। অনেকে বলছেন মোদীর রাজনীতির বিদায়ের ঘণ্টা বাজতে শুরু করে দিয়েছে।